গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন সময় হচ্ছে 8:12। আজকে যেটা হচ্ছে একটা ঝামেলা হয়ে গেছে। স্টার্ট করতেছি ঝামেলা দিয়ে। এটা হচ্ছে আজকে প্ল্যান ছিল আমাদের, আমার কলিগ আর কি সাফা। তো আমরা প্ল্যান করছিলাম আজকে কুমিল্লা যাবো লং ট্যুরে। সকালবেলা যেটা হচ্ছে সাফার আমি উঠছি, ওইটা মোটামুটি রেডি গোসল টুসল করে আমাদের সাফা ফোন দিয়ে জানালো বাইকে নাকি একটা প্রবলেম হয়েছে। তো আজকে আর প্ল্যানটা মানে ক্যান্সেল। তো আমি যখন উঠছি আসলে আমার গেছে ঘুম ভাইয়া, তো কিছুক্ষণ বসে ছিলাম। পরে চিন্তা করলাম কী করব। পরে চিন্তা করলাম ঠিক আছে তাহলে একাই বের হয়ে যাই। এতে বাইকের ইস্যু আছে, বাইকের ইস্যু নিয়ে আসলে আমার মনে হয় না এত রিস্ক নিয়ে যাওয়াটা আসলে ঠিক হবে। অনেকটা একটা প্রবলেম আছে যেটা হচ্ছে ইঞ্জিন অয়েল লিক, যেটা বা মোবিল লিক করে। তো ওই প্রবলেমটাই হয়েছে। তো এই জন্য আজকের প্ল্যানটা আমরা যেটা করছি ক্যান্সেল করছি। তো এখন আমি যেটা হচ্ছে আমি একা বেরোচ্ছি। ডেস্টিনেশন বেসিক্যালি হচ্ছে মাওয়া। আমি কখনো দিকে যাইনি, আজকেই ফার্স্ট যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে চলেন আগাই। সকাল বাজে 8:12, রাস্তা মোটামুটি ব্যস্ত হয়ে গেছে অলরেডি। ওকে, আচ্ছা, মাওয়া যেতে গেলে আমার মনে হয় মহাখালী ওই সাইডটা দিয়ে বের হওয়াটা ওয়াইজ হবে। হেলমেটটা টু মাচ। ওকে, এখন ঠিক আছে। তো এই আর কি, আসলে প্ল্যান করে অনেক সময় লাস্ট মোমেন্টে বিভিন্ন কারণে আসলে প্ল্যান এক্সিকিউট করা পসিবল হয় না, যেটা আজকেই হয়েছে আর কি। আজকে আমি মোটামুটি প্রিপেয়ার ছিলাম না, ঠিক আছে না আজকে বেরোবো। মাঝখানে যদি আমরা একটা লং ট্যুরের প্ল্যান করছিলাম, এটা ছিল হচ্ছে ইয়ের দিকে আর কি, বান্দরবনের ওই সাইডটাকে। কিন্তু আসলে পরে লাস্ট মোমেন্টে মানে ওইখানে টাইম বা সব কিছু আমার সাথে মিলতেছিল না কোনোভাবে। দ্যাটস ওয়াই প্ল্যানটা ক্যান্সেল করি। তো এখন আর কি বের হয়েছি। এখান থেকে আমি বাম দিক দিয়ে বের হয়ে যাবো আর কি। কোন মেসেজ আসছে না, মেসেজ আসে নেই। তো এখন দেখি মাওয়ার দিকে যাবো আর কি। ইচ্ছা আছে ওইখানে গিয়ে সকাল নাস্তাটা করবো, নাস্তা করে তারপরে হচ্ছে আবার ব্যাক করবো আর কি। জাস্ট একটা রাউন্ড দেবো আর কি। আমি মাঝে মধ্যে এরকম করি, যেটা হচ্ছে কাউকে মানে আমি কয়েকজনকে ফোন দিই, ফোন দিয়া যদি কাউকে দেখি না, কাউকে পাই না, তখন আমি আমার মতন বের হয়ে যাই। যেটা আজকেও করছি। সাফার সাথে প্ল্যান ক্যান্সেল হওয়ার পরে যেটা হয়েছে যে আমি আমার ফ্রেন্ড তানিম একজন ছিল, ওরে ফোন দিলাম। ও বললো যে ঘুমাইতেছে, যাবে না অ্যাজ ইউজুয়াল। তারপরে হচ্ছে শুভ নামে আমার একজন কলিগ আছে, তো ওকেও ফোন দিলাম। ওর যদি ভ্যালিড রিজন ছিল গতকালকে রাতে, গতকাল ট্যুরে ছিল, সো আজকে ভোরে আর কি এসে নামছে, সো ওর জন্য পসিবল না। তো যাই হোক, এখন আসলে কাছের মানুষের দুজনই ছিল, তো এই জন্য আর কাউকে পাইলাম না, আমি একাই বের হয়ে পড়ছি আর কি। তো এখন দেখি যেতে কতক্ষণ লাগে। এখন বাজে 8:14, রাস্তা আস্তে আস্তে ব্যস্ত হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। আসলে আরও আগে বেরোতে পারলে মনে হয় ভালো হতো। যাইতে তো মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগবে, 1-2 ঘন্টা সময় লাগবে। গুগল ম্যাপে দেখাইতেছিল 1 ঘন্টা 12 মিনিট ওর সামথিং, বাট এখন যেটা বুঝতেছি যে আরও সময় বেশি লাগবে আর কি। ওকে, এটা একটু অ্যাডজাস্ট করে নিই। হয়ে গেছে 8:37 বাজে। তো আস্তে আস্তে শহরের কর্মব্যস্ততা বাড়তেছে। এই জায়গাটাকে আসার পর বুঝতে পারলাম যে আসলে সকালবেলায় আপনি যখন ঢাকা থেকে বেরোবেন তখন দেখবেন আর কি যে আস্তে আস্তে কর্মব্যস্ততাগুলো কীভাবে শুরু হয়। জিনিসটা দেখতে ভালোই লাগে। এই যে বাম পাশে যে ফুলের দোকানগুলো ছিল দেখলাম, আস্তে আস্তে দোকান সাজাইতেছে। এখন কিন্তু ঢাকা ফাঁকা মোটামুটি বলা যায়, কিন্তু আর দেখা যাবে যে হয়তো আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরেই ধরেন, আধা ঘন্টা পরে ঢাকার চেহারা কিন্তু অন্যরকম, তখন একেবারে অন্যরকম হয়ে যাবে। তো এই আর কি, আমরা কথা বলতে বলতে এই কী বলে কাকরাইলের এই সাইড দিয়ে এসে ঢুকছি। এখন ডান দিক দিয়ে যাবো আর কি।
ওকে, বঙ্গবাজারের এই সাইড দিয়ে ঢুকছে এসে, এই যে একবার সরাসরি ফ্লাইওভার উঠে যাব। আচ্ছা, আমার মনে হয় একটা গুগল ম্যাপটা অন করে নেওয়া দরকার, কারণ আমি এরপর আসলে লোকেশানে ওইদিকে ফ্লাইওভার উঠলে হারাই যাই। এই ফ্লাইওভারে আসলে আমার এদিকে ওঠা হয় না, দ্যাটস ওয়াই যেটা হচ্ছে যতবারই আসি একটু প্যাচ লেগে যায় আমার। একটু বামে দাঁড়ায় জাস্ট যেটা করবো যে একটু ফ্লাইওভারটা, সরি ফ্লাইওভারটা না, একবার মাওয়া পর্যন্ত ডেস্টিনেশনটা সেট করে নিই। আমি মেয়ের হানি ফ্লাইওভার উঠে গেছে। এই সাইডে ডান পাশে অনেক জ্যাম, প্যাক করার সময় তো মনে হয় জ্যাম খাওয়া লাগবে, কিন্তু যেটা করতে হবে যেমন অল্টারনেট অন্য কোনো একটা রাস্তাতে ঢোকা লাগবে, সম্ভবত কেরানীগঞ্জের ওই সাইড দিয়ে ঢোকা যায়, আই এম নট শিওর। আসার সময় দেখতে হবে কেরানীগঞ্জের ওই সাইড দিয়ে ঢুকতে পারলে ওই দিক দিয়ে এসে ঢুকতে হবে আর কি, এই দিক দিয়ে ঢোকা যাবে না। ডান পাশে দেখছেন কী অবস্থা, পাশে পুরোটাই জ্যাম। আমি গুগল ম্যাপ অন করে রাখছি, ডেস্টিনেশন শুনে যাচ্ছে। আমার এই মোবাইল হোল্ডারের মধ্যে কেস সহ ফোন আটে না, মানে ফোন আটায় কিন্তু যেটা হচ্ছে যদি এই পাশ থেকে বাতাস আসে ফোন উইটা চলে যাবে। তো দ্যাটস ওয়াই যেটা করছে ফোন পকেটে রেখে দিছি, পকেটে রেখে শুনতেছে। 9 বাজে 57, প্রায় অলমোস্ট 9টা বেজে গেছে। তো আমরা চলে আসছি হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে। আমি আমার বাইক নিয়ে প্রথমবার এই রোডে, এর আগে আসলে মাওয়াতে ওইভাবে কখনো আসা হয় নাই বা মাওয়াতে যাই নাই, প্রথমবার আমি মাওয়াতে যেতেছি নিজের বাইকে করে। স্পিড লিমিট 40, বাট আমি চালাচ্ছি 80 দের। আই থিঙ্ক আই শুড স্লো ডাউন। রাস্তা এত জোস যে বাইকে এমনি চলে যেতেছে। আমার এই রাস্তাটা সবসময় একটু ভয় ভয় লাগে, মানে আমি আগে আসি নাই কখনো, তারপরও মানে এই রাস্তাটা কেমন জানি আর কি, মানে এই রাস্তায় এত অ্যাক্সিডেন্ট দেখছি। এই যে দৌড় দিল। আর এই সমস্ত রাস্তা যেটা হচ্ছে গাড়ির স্পিড থাকে অনেক, হঠাৎ করে কেউ সামনে চলে আসলে গাড়ি কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আর আমাদের দেশের লোকজন তো যেখানতে পারে সেখান দিয়ে লোক দৌড় দেয়, এটা তো আমাদের বাঙালিদের স্বভাবই এটা। এটা মনে হয় পোস্তগোলা ব্রিজ, আই গেস। বাম সাইডে পোস্তগোলা ব্রিজে চলে আসছি, পোস্তগোলা ব্রিজ ক্রস করতেছি। অস্থির লাগতেছে। আচ্ছা, বাম পাশে বাবু বাজার, বাম দিক দিয়ে মনে হয় বাবু বাজার যাওয়া যায়। আর রাস্তা দেখেন পুরো ওপেন ওয়াইড। আই এম ক্রুজিং এট 81। তো এখান থেকে পদ্মা সেতু 30 কিলোমিটার, তো বেশিক্ষণ লাগবে না, আই গেস আধা ঘন্টা সময় লাগবে পদ্মা পর্যন্ত যেতে। ইচ্ছা আছে পদ্মাটা ক্রস করে ভাঙা থেকে আবার, বা পদ্মা ক্রস করে ভাঙা থেকে আবার ওই যে ভাঙার যে চত্বরটা আর কি, ওইখান থেকে আবার ব্যাক করবো আর কি। তো এই আর কি, এখন দেখি কী অবস্থা, পিছনে একটু খেয়াল রাখা লাগবে। মিররটা একটু অ্যাডজাস্ট করে নেই, কারণ ম্যাক্স স্পিড 80, আমি 85-এ আছি। এর বেশি পুশ করবো না, কারণ রাস্তা আসলে আমার অপরিচিত রাস্তা। তো যেহেতু রাস্তা চিনি না, দেড়শো আসলে এত রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। মাওয়ার এই হাইওয়েতে বা এক্সপ্রেসওয়েতে আমি প্রথমবার, আগে কখনোই আসলে এই সাইডটাতে আমার আসা হয় নাই। অনেকে রাতে ট্যুরের প্ল্যান করে বা হচ্ছে রাতে আসে না, ইলিশের প্ল্যান করে যে আমরা সারা মাওয়াতে স্টে করব, তারপর ভোরবেলায় ব্যাক করব। এইরকম কোনো প্ল্যানেও আমি আসলে কখনো মাওয়াতে আসি নাই। মোট কথা মাওয়াতে আমার কখনোই আসা হয় নাই। প্রথমবার বলতে
লাস্ট টাইম হচ্ছে মানে প্রথমবার বলতে না, এরা বলা যায় সেকেন্ড টাইম এই এক্সপ্রেসওয়েতে। বাট আগের বার যখন আসছিলাম তখন আমার সাথে আমার ওয়াইফ ছিল, আমার ছোটোবেলার ফ্রেন্ড ছিল তানিম, ওর বিয়ের অনুষ্ঠান ছিল। সো বিয়ের জন্য আর কি আমরা অ্যাজ এ বরযাত্রী হিসেবেই আমরা হচ্ছে এই রোড দিয়ে গেছিলাম। এটা তাও মোটামুটি 2 বছর খানেক হয়ে গেছে। তো বাট এই প্রথমবার আমি আমার বাইক নিয়ে আসলে এই রাস্তাটাতে আসছি। পুরো ওপেন ওয়াইড রাস্তা, রাস্তা বেশ স্মুথ, কোথাও কোনো বাম্প নাই। জাস্ট মনে হচ্ছে ল্যাম্বরগিনি নিয়ে একটা টান দেওয়া যাবে শাই করে। যদি আমি কেয়ারফুল আছি, বারবার মিরর দেখতেছি কারণ কি কোন জায়গাতে মেরে দিবে এটা ঠিক নাই। কারণ এই রোডে আমি দেখছি বাসগুলো যে এরকম রাফ চালায়, নট অনলি এই রাস্তা, আসলে বাংলাদেশের সব রাস্তাতেই বাস অনেক রাফ চালায়। আর তো ছাপড়ি মাপড়ি কথা তো বাদই দিলাম, ছাপড়ি তো ফ্রি। এক একজনের অবস্থা দেখলে মনে হয়, ছাপড়িদের অবস্থা দেখলে মনে হয় উইরা চলে যাবে আর কি, কই প্লেন উড়াইতেছে রাস্তার মধ্যে। টোল দিলাম মাত্র, টোল শেষ করলাম এই জায়গাটাতে। এখান থেকে দেখাইলে হচ্ছে 25 কিলোমিটার হচ্ছে ইসের ডিস্টেন্স, 25 কিলোমিটার পদ্মা সেতুর মানে টোল প্লাজা। তো তো দেখি 25 থেকে 30 কিলোমিটারই হবে। তো ওকে, ঠিক আছে, স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার স্টার্ট করতেছি জার্নি। এই বাসগুলো এত রাফ চালায়, এই জন্যই ভিডিওটা ক্যামেরাটা অন করলাম। যে বাউলি মাইরা গেল সামনে, দেখেন কি অবস্থা, বাউলি মাইরাই যাবে। এই জন্য এই রাস্তাটাতে অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয়, কেউ ঠান্ডা মাথায় গাড়ি চালায় না। যাই হোক, আমি আস্তে আস্তে যাই, আমি সামনের এই জিপটাকে ফলো করে করেই যাবো, সমস্যা নাই। এই বাম পাশের জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে, ঢুকতে পারলে ভালো লাগতো, তো ঢোকার তো কোনো ওয়ে নাই। জিনিস খেয়াল করলাম সকালবেলায়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় এরকম মেইনটেনেন্সের কাজ চলতেছে। আর এই জিনিসটা না আমার কাছে খুব অদ্ভুত না, আসলে খুব ভালো লাগছে দেখা। মানে অদ্ভুত এই সেন্সে যে আসলে এরকমটা সচরাচর দেখা যায় না। আর মানে বাইরের দেশের রাস্তাগুলোতেই দেখা যায় আমরা জিনিসগুলো নোটিস করি বা দেখা যায়, মানে কিন্তু বাংলাদেশের রাস্তাতে যে এরকম মনে করেন গাড়ি দিয়ে, তারপর এরকম হচ্ছে এটা কি বলে ওই স্টপার দিয়ে, এগুলো দিয়ে যে হচ্ছে গিয়ে আপনার করে মানে রাস্তা একটু ছোট করে যাওয়ার যে রাস্তাগুলো ক্লিন করে, জিনিসটা দেখতেই অন্যরকম লাগতেছিল, ভালো লাগছে জিনিসটা। বাংলাদেশ আসলে আস্তে আস্তে মোটামুটি বেশ উন্নত হইতেছে। এই যে বাম পাশে ট্রেন, হ্যাঁ ট্রেন দেখে আমার এই ট্রেনের কাহিনী মনে পড়লো। জীবনে একবার ট্রেনে উঠছিলাম, খুলনা গেলাম আমার ফ্রেন্ডের সাথে, ওই সময় ট্রেনে উঠছি। ট্রেনে ওঠার পর যেটা হয়েছে যে মানি ব্যাগ উধাও, মানে ব্যাগ রাখতে না রাখতেই মানি ব্যাগ নাই। তো হচ্ছে আচ্ছা টোল প্লাজা 2 কিলোমিটার, আমি কি টোল প্লাজায় চলে আসছি? তার আশপাশে তো কোনো রাস্তা দেখলাম না। ওকে, টোল প্লাজা 2 কিলোমিটার,
কি পদ্মা সেতু টোল প্লাজা 2 কিলোমিটার না কোথায় 2 কিলোমিটার সেটা তো বুঝতেছি না আমি। আচ্ছা দেখি সামনে থেকে মনে হয় বাম দিকে কোনো রাস্তা হবে। মাওয়া যাওয়ার রাস্তা এটা। বেশিক্ষণ লাগে নাই পদ্মা সেতুতে আসে। বাসা থেকে 8টার দিকে বেরিয়েছিলাম, এখন বাজে 9:36। 2 তলা বাড়ি দেখা যায়। এই যে বাম পাশের জায়গাটা বেশ সুন্দর। এতে ঢোকার মনে হয় কোনো অপশন নাই। এলে ওই পাশটাতে যাইতাম, এতে মনে হয় না ঢোকা যাবে। সামনে কোন রাস্তা থাকতে পারে? কন্টিনিউ স্ট্রেইট। ওকে, আমি স্ট্রেইটে যাই। এটাও দেখতেছে বেশ সুন্দর, গ্রিনারিস, ভালো লাগতেছে। কয়তলা উঁচা হবে? 10 তলা, আরও বেশি। আমি আসিনি, এই জায়গাটা অনেকগুলো আসলে কিছু চিনি না। তো মাওয়া ঘাট থেকে আপনার মাওয়া পদ্মা ব্রিজ থেকে এই মাওয়া ফেরি ঘাট পর্যন্ত এই ডিস্টেন্সটা মনে হয় বেশ ভালো। আমি আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই রাস্তাটা হয়তো একসময় অনেক ব্যস্ত থাকতো। আমি মানে আগে কখনো আসি নাই, এই জন্য বলতেও পারতেছি না রাস্তা কেমন কী ছিল। বাট এখন যেমন রাস্তায় কোনো লোকজন নাই, যাইতেই আছে। আচ্ছা কই যেতেছে আমি নিজেও যাই না, একটু ম্যাপ বাইক করে দেখা দরকার। পরে দেখা যাবে যে কই না কই চলে আসছি। এই যে স্পিড বোট দেখা যেতেছে এই সাইডে। আমার মনে হয় আশপাশেই ঘাট, এটাই হবে, আশপাশেই ঘাট হবে। এই যে বাস আসতেছে। আমার ভালো লাগতেছে। ও হ্যাঁ, না ঠিকই আছে, ঘাটেই চলে আসছি, এই এক রাস্তায়। কারণ ঘাটের আশপাশে গেলে মনে হয় ব্যস্ততা দেখা যাবে। কোনো ব্যস্ততা দেখতেছিলাম না, এই যে এখন পাইলাম যে ঘাটের ব্যস্ততা। এই মাইলো 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 মাইলো। টাকায় কি বাবা, এক্সপেন্সিভ জায়গা। এটাই তো, এটা মনে হয় মাসে যেটা, রাইট। এদিক দিয়েও এখনো বাস যেতেছে, মানে এখনো কি নদী পার হয় আর কি। হ্যাঁ, ফেরি দিয়ে মনে হয় এখনো গাড়ি পার হয়। সামনে চলে আসি। ওরে, অন্ধকারের মধ্যে আসলে জিনিসটা নোটিস করে উঠতে পারিনি। তো কাহিনি যেটা হচ্ছে যে এখানে আসার পরে 20 টাকা লাগবে ঘাটে যাওয়ার জন্য। তো কয়েকবার চিন্তা করছিলাম যাবো কি যাবো না, পরে চিন্তা করলাম ঠিক আছে যাই, যে দেখি যে কী অবস্থা। পরে এখন দেখলাম ইন্টারেস্টিং ওরকম কিছুই নাই। এখন এই জায়গায় পাশে একটা হোটেল ছিল, কি হোটেল প্রবলেম হচ্ছে, ভান্ডারি হোটেল। সো এখানে আসছি, বুঝলাম খাবো, দেন হচ্ছে রওনা দেবো। এখন প্ল্যান হচ্ছে পদ্মা ব্রিজটা ক্রস করবো একবার, ব্রিজটা ক্রস করে দেন একটা টার্ন দিয়ে জাস্ট হচ্ছে আবার ঢাকা দিকে রওনা দেবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে রওনা দেবো, বাসার উদ্দেশ্যে বেরোচ্ছি। এখন সময় হচ্ছে কয়টা, 10:27 বাজে। সো আসার সময় দেখছিলাম যে ভালো রকম জ্যাম আছে হানি ফ্লাইওভারে। তো প্ল্যান করছি হচ্ছে মোহাম্মদপুর দিয়ে ঢুকবো আর কি। তো ম্যাপ অন করে রাখছি অ্যাজ ইউজুয়াল। এই জায়গাটাতে ম্যাপ সেট হবে না এখন, ওই কভারটার জন্য ফোনের কভারটা নিয়ে পড়ছি বিপদে। যাই হোক, তাহলে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই জায়গাটাকে একসময় বেশ জমজমাট ছিল, বাট এখন আগের মতো সে আর মানে ওই ভাইবটা নাই। আগে মনে হয় অনেক লোকজন আসতো, এখন কোনো লোকজনই আসে না। হয়তো আমি দিনের বেলা আসছি এই জন্য লোকজন দেখতেছি না, এমন হইতে পারে। রাতে লোক আসতে পারে। আমি এতক্ষণ ভিডিও করার পরে মানে গিয়ে চেক করতেছিলাম খাওয়ার সময়, দেখলাম যে আমার ফুটেজ ভালো আসে নাই। ফুটেজের পিওভি বা পয়েন্ট অফ ভিউটা খুব একটা ভালো আসে নাই। এটা এখন আবার ঠিক করতে হবে আর কি। এখন শুনছি যে অটো কেস নাকি হয়ে যায়, স্পিড লিমিট 80, কিছু কিছু জায়গায় আরও কম আছে মনে হয়। বাট আমি মাঝখানে কয়েকবার শুনছিলাম যে অনেকে নাকি অটো কেস খেয়ে গেছে। জানি না যদিও এটা মানে কীভাবে করে। তো একটু আগে একটা সাইনবোর্ড দেখলাম, সাইনবোর্ডের মধ্যে লেখা ছিল আপনার স্পিডে আপনার গতিবিধি পরিমাপ করা হচ্ছে। তো এখন আমার গতিবিধি পরিমাপ করা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় আসলে রুলস মেনটেন করে চালানোটাই বেটার। তো আমি আসলে ওই 80 আশপাশেই আছি, 80-85 এর মধ্যেই আছি, এর বেশি উঠতেছে না। স্কোয়ার থেকে ভিতরের একটা রোড দিয়ে ঢুকছে, সেই রোডটা দিয়ে কোনা খোলা দিয়ে বের হওয়া যায়। তো আমি একবারে ম্যাপ সেট করে নিয়েছি হচ্ছে বসিলা ব্রিজের, কারণ আমার জন্য ওইটা সবচেয়ে কাছে হবে। আদারওয়াইজ দিতে গেলে অনেক মানে জ্যাম খেয়ে ঢোকা লাগবে, যেটা আসলে এখন পসিবল না। অনেক সিগনাল, অনেক জ্যাম, স্পেডার জ্যাম ওই দিক দিয়ে ঢুকি, ভিতর দিয়ে চলে যাবো। এই আর কি, একটু ঘোরা লাগবে, ডিস্টেন্স হয়তো একটু বেশি পড়বে, তারপরেও আর কি কোনো জ্যামে পড়া লাগবে না। তো মাঝখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে আমি এখানে বলতেছিলাম যে স্পিড গানের অনেক ব্যাপার আছে, অটো মামলা দেয় সেই। তো আমি আমার স্পিডে চালাইতেছি প্রায় 80 কিলোমিটার, 80-80-র আশপাশে চালাইতেছিলাম। তো হঠাৎ করে আমার কাছে মনে হয়েছে আচ্ছা আমি রাস্তাটা একটু দেখা নেই, যে ম্যাপটা বের করে দেখি যে আসলে কোন দিক দিয়ে ঢোকা লাগবে। আমি রাস্তাটা আসলে চিনতেছি না। তো পরে যেটা করছি, আমি দেখলাম সামনে একটা গাড়ি দাঁড়ানো, মানে একটু সার্ভিস লেন টাইপের আর কি। তো আমি হচ্ছে ওই জায়গায় গিয়ে বাইকটা দাঁড়াইছি, দাঁড় করানো মাত্রই দেখি পুলিশ ওই জায়গায় দাঁড়ায় আছে স্পিড গান নিয়ে। আমি দাঁড়াইছি ম্যাপ দেখার জন্য। আমি গিয়ে ব্রেক দিচ্ছি, পরে আমার বলতেছি যে আপনি এনে কেন দাঁড়াইছেন, দেখতেছেন না আমরা দাঁড়াইছি। পরে আমি বললাম ভাইয়া আমার লোকেশন দেওয়া লাগবে, আমি যাবো হচ্ছে কেরানীগঞ্জ, আমি রাস্তা চিনি না। পরে আমার বলে ঠিক আছে আপনি আগায় যান আর 15-20 কিলোমিটার চালান, তারপরে পাইবেন। তো এই আর কি, এই হলো অবস্থা। তো এখন আর কি রোহিতপুর কোনাখোলা এই রোডটা দিয়ে ঢুকছি, এখান দিয়ে ভিতরতে যতটুকু আগায় যাওয়া যায় এদিক দিয়ে আশা করি তেমন কোনো জ্যামে পড়বো না। একবারে মোহাম্মদপুর ওই চৌরাস্তা, সরি বেরিবাজার যে চৌরাস্তাটা আছে ওইখানে গিয়ে একটু জ্যামে পড়তে পারে, এছাড়া আর এরকম মেজর কোনো জ্যামে পড়ার কথা না এর ভিতরের রাস্তাগুলো দিয়ে। সামনে মনে হয় কোন দিকে ঢুকবো, সামনে সোজাই যাবো, সোজা রাইট এই রাস্তা। হারাই গেছে মনে হচ্ছে, কোন জায়গাতে যে যেতেছে নিজেও যাই না। কোনো একটা ভিতরে কোনো একটা রাস্তা দিয়ে ঢুকছি, এখান থেকে আবার 1 কিলোমিটার যাওয়া লাগবে। কি বলে যাইতেছি তো যাইতেই আছি, রাস্তা তো আর শেষ হয় না। এগুলিতে ঘোরাঘুরি করার পরে ফাইনালি কেরানীগঞ্জের রাস্তা খুঁজে পাইছি। এখন বাম দিকে যাওয়া লাগবে। মোটামুটি আমার চেনা রাস্তায় চলে আসছি। তো এই ছিল আর কি আজকের অবস্থা। সকালবেলায় ঘুম থেকে উঠছে আর্লি ইন দ্য মর্নিং, দেন বের হইলাম, শর্ট একটা রাইড দিলাম, সোলো রাইড, যেহেতু কেউ নাই। তো রাইড শেষে এখন বাসার দিকে ব্যাক করতেছি। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, আশা করি সবাই ভালো থাকবেন। তো এখান থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।